ভাইয়া, আমরা হচ্ছে ৪ ভাই বোন। তো আমার বাবা ২০১২ তে ব্রেন স্ট্রোক করে। আচ্ছা। তো স্ট্রোকের পরে মানে বাবা তখন ভাবে যে তার যদি এখন কিছু একটা হয়ে যায়, তো আমরা যেহেতু ৪ ভাই বোন, আমি সবার বড়। তো তখন ভাবে যে তার যদি কিছু হয়ে যায় তো আমার আম্মু কি করবে আমাদের ৪ ভাই বোনকে নিয়ে? তো এরকম একটা কিছু চিন্তা ভাবনা করে তো ১২ তে আমি জাস্ট 7 ক্লাস 7 থেকে 8 এ উঠি। তো সেই সময় একটা ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দিয়ে দিল? জি, মানে আপনি তখন ক্লাস 7 থেকে মাত্র 8 এ 8 এ উঠতেছেন। উঠলাম। ওকে। মানে জি। তখন আপনার বয়স কেমন হবে? বয়স তখন আমার ১৪। 14 বছর বয়সে। জি, তা 14 বছর বয়সে আপনাকে বিয়ে দিয়ে দিল। জি, এবং এটা আপনার পরিবার থেকে? জি, পরিবার থেকে। আচ্ছা, ছেলেটার বয়স তখন কত? ছেলেটা তখন ২৫ থেকে ২৮ 25 এরকম। থেকে 28, তার মানে জি, অলমোস্ট আপনার ডাবল। জি, আপনি যদি ডাবল। 25 হন, সে যদি আপনি যখন 14, তার বয়স যদি 28 হয়, তার মানে অলমোস্ট ডাবল। ওকে, জি। তারপর? তো যাই হোক তারা মানে ভালোই দেখাশোনা করে আমার ফ্যামিলি থেকে বিয়েটা দেয়। তো বিয়ে যখন দেয় তার মানে বাইরে একটা অ্যাফেয়ার থাকে। মানে ছিল আমার বিয়ের আগে থেকে। তো সেটা আমরা জানি না। মানে কোন রকম খোঁজ খবর না নিয়ে যে ছেলে ভালো। তো আশপাশের লোকজনও বলছে ভালো। তো বাবা তখন ভাবে যে হ্যাঁ, ছেলে ভালো তো আমার মেয়েকে সুখেই রাখবে। তো অ্যাকচুয়ালি গ্রামের মানুষটা যেরকম হয়। তো সেটা হওয়ার পরে বিয়েটা দিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পরে কিছুদিন পর থেকে মানে একটা টর্চার শুরু হয় আমার উপরে। তো কিছুদিন যাওয়ার পরে এরকম যাইতে থাকে। তো আমি বাড়িতে সেটা বলি না আমার ফ্যামিলিতে। কারণ বাবা যেহেতু অলরেডি স্ট্রোক হয়ে গেছে। তো বললে সে একটা আলাদা একটা পেইনের মধ্যে থাকবে। তো সেক্ষেত্রে আমি আর কাউকে কিছু জানাই না। নিজের মধ্যেই রাখি যে হ্যাঁ, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর বাবাকে বলবো সে একটা কষ্ট পাবে বা বাড়িতে যাকেই বলি সবাই একটা কষ্ট পাবে। তো সেটা ভেবে আমি আর বলি না। তো কিছুদিন এভাবে যাওয়ার পরে ১ বছর হয়ে যায়। তো এরপরে মানে তখন আমার একটা বেবি হয়। ১ বছর পরে একটা বেবি হয়, ছেলে বেবি। তো সে হওয়ার পর থেকে ওই মানে অত্যাচারটা আমার উপর একটু বেশি বাড়ে। আচ্ছা, কি ধরনের অত্যাচার বা কেন কি ধরনের অত্যাচার করতো, বলতে এটা একটু আমরা শুনতে চাই। হ্যাঁ, সে হচ্ছে আরেকটা অ্যাফেয়ার যেহেতু ছিল অন্য একটা মেয়ের সাথে। সেটা আপনি ১ম জানলেন কিভাবে, সেটাও একটু শুনি। হ্যাঁ, ১ম জানতে বলতে সে মানে মাঝে, মাঝে বাড়িতে থাকতো না বা রাতে আসতো না। দিনের পর দিন আসতো না। তো আমাকে বলতো যে আমি কাজের জন্য বাইরে থাকি। তো সেহেতু আমি ওইটাই বিশ্বাস করতাম। তো এরকম যাওয়ার পরে আমি কিছুদিন পর সেটা জানি যে হ্যাঁ, তার এরকম একটা বাইরে সম্পর্ক আছে অন্য একটা মেয়ের সাথে। তো ওর ফ্যামিলিতে সবাই জানতো এই ঘটনাটা। কিন্তু তারা আমার কাছ থেকে লুকায় গেছে। আমাকে বলে নাই আর আমার ফ্যামিলিকেও এটা জানতে দেয় নাই। তো এরকম ভাবে যাওয়ার পরে ওর ফ্যামিলি থেকে আমি শুনি কথাটা, ঘটনা সবই শুনি, দেখি। তো দেখার পরে তখন আমি বলি যে হ্যাঁ, আপনি যেহেতু এটাই করবেন, তাহলে আমাকে কেন বিয়ে করলেন আপনি? তো সে আমাকে তখন বলে যে হ্যাঁ, আমি এটা করি বা এটা করব। তোমার ভালো লাগলে তুমি থাকো, না লাগলে চলে যাও। আচ্ছা। তো তার ফ্যামিলিকে আপনি জানিয়েছিলেন? হ্যাঁ, তার ফ্যামিলি থেকে আমি জানাই। কিন্তু তারা আগে থেকেই জানতো। ওইজন্য মানে ওই কথাটা তারা ইগনোর আচ্ছা, করে গেছে। আচ্ছা। তো তাদেরও একই কথা যে হ্যাঁ, আমরা সবাই জানি। তোমার ভালো লাগলে থাকো, না লাগলে চলে যাও। তো তখন সেই মুহূর্তে আমি ভাবি যে আমি কোথায় যাব? যেহেতু আমার ফ্যামিলিতে একটা প্রবলেম আছে আগে থেকেই বাবাকে নিয়ে। তো সেই মুহূর্তে আমার একটা বাচ্চাও হয়। তো সেই ক্ষেত্রে আমি কোথায় যাব? কি করব? তো কোনরকম কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই আমি ওইখানে থাকি। তো বাড়িতে আর যাইও না, জানাইও না কিছু। তো এখানে থাকতে, থাকতে পরে মানে ওই প্রেশারটা আরো বাড়ে আমার উপরে। তুমি চলে যাও না কেন? যাও। তো আমি আর যাই না। আমি ওইখানেই থাকি। তো এর মধ্যে মারধর শুরু হয় আমাকে। মানে যখনই তাকে আমি বলি যে হ্যাঁ, আপনি ওইখানে যায়েন না বা এটা করেন না। যেহেতু একটা বাচ্চা হয়ে গেছে, এটা করার কোনো প্রশ্নই ওঠে না। তো তখন সেটা আরো বাড়ে জিনিসটা। সে টোটালি বাড়িতে আসা বন্ধ করে দেয়। তো এভাবে থাকতে, থাকতে ভাইয়া পরে এমন একটা অবস্থা হলো তো বাড়িতে আমি জানাই বাধ্য হয়ে যে না, এভাবে আর সম্ভব না আমার। হুম, হুম, হুম। তো এখন তোমরা কি করবা সেটা তোমাদের ডিসিশন। তো আমাকে জিজ্ঞাসা করলো তাহলে তুমি কি করবা?
যে আমি আর পারবো না এইভাবে থাকতে, তো আমি চলে যেতে চাই। তোমরা যদি আমাকে নিয়ে যাও তো ভালো, আর না হলে কি করবো আমি জানি না। তো সেরকম অবস্থায় পরে আমার বাবা যায়, তখন হচ্ছে আমার বাচ্চার 1.5 বছর বয়স। তো বাবা যায়, বাবা গিয়ে দেখে যে এমন ভাবে আমাকে মারধর করছে, যে সে ওইখানে কান্না করে দিছে, দিয়ে পরে বলতেছে ঠিক আছে তুমি চলো, তোমাকে আমি নিয়ে যাব। তো তখন আমি বলতেছি আচ্ছা আমাকে তো নিয়ে যাবা, তাহলে আমার বাচ্চার কি হবে, ওকে কি করবা তোমরা? তো বলছে না, ওরা যদি ওকে দিয়ে দেয় আমি নিয়ে যাব, কিন্তু ওরা না দিলে আমি জোর করে নিব না। তো সেই সময় মানে আমাকে নিয়ে আসে, ওদের সামনে থেকে নিয়ে আসে, তো ওরা আমাকে মানে মানা করে না। তো তখন বলে হ্যাঁ আপনার মেয়ে আপনি নিয়ে যান, আর আমাদের ছেলে আমাদের কাছে থাকবে। তো সেই সময় মানে এমন একটা অবস্থা যে আমি বাচ্চা নিয়ে যাব না রেখে যাব, সেটা আমি মানে আপনার বাচ্চার বয়স তখন কত? 1.5 বছর। 1.5 বছর। জি। আচ্ছা। তো সেদিনই ওকে আমার লাস্ট দেখা। আপনার বাচ্চাকে? জি। আচ্ছা। এটা কত বছর আগের কথা বলছেন? আপনি যখন এটা বয়স হচ্ছে আপনার 14-15 বছর তখন? হ্যাঁ ওকে। 2014 সালে এটা। আচ্ছা। তো তখন আমি ওইখান থেকে চলে আসি, পরে বাবা বলতেছে যে তুমি চলো, তোমার যে অবস্থা তুমি যে মরে যাও নাই, এটাই আমার কাছে বেশি। তো তুমি বাঁচো, তারপরেরটা পরে দেখা যাবে। তো এটা বলে আমাকে নিয়ে আসে, আমিও চলে আসি ওইখান থেকে। তো কিছুদিন যায়, বাবার তখন মানে আমার বাচ্চাটাকে আনতে যায়, তখন তারা দেয় না, না না, আমরা আর দিব না, আমাদের ছেলে আমাদের কাছেই থাক, আমরা আর দিব না। তো সেটা বলার পরে মানে বাবা অনেক জোর করে, কিন্তু তারা কোনোভাবেই দেয় না। তো সেক্ষেত্রে বাবা আর মানে যায় না। ঠিক আছে, ওরা যদি কখনো ইচ্ছা করে দেয় তো আমি নিয়ে আসবো, সমস্যা নেই। তো এরকম ভাবে থাকতে থাকতে কিছুদিন এরকম ভাবে মানে আমি বাবার বাড়িতে আসার পরে 2 বছর থাকি আমরা, আমাদের কোনো ডিভোর্স হয় না। আচ্ছা। ডিভোর্স হয় না, তো এমন ভাবে থাকার ফলে পরে পরে বাবাই আমাকে বলতেছে যে দেখো তাহলে আর কেমনে সম্ভব, কারণ ওইখানে তোমার সংসার হবে না, তো এই মুহূর্তে কিছু একটা করতে হবে আমাদের। হুম হুম তো আমি বললাম যে কি করব আমি, আমার তো কিছু করার নেই এখন। হুম হুম তো বলতেছে যে না, যাই হোক, ও যদি মানে তোমার প্রতি কোনো টান থাকতো তাহলে ও ঠিকই এতদিন তোমার খোঁজ খবর নিত বা আসতো, বাচ্চাটাও দেওয়ার চেষ্টা করতো ওরা যেভাবে হোক। কিন্তু ওরা তো কোনো কিছু না, ওরা সব হাল ছেড়ে দিছে, তো তোমাকে এখন কিছু একটা করতে হবে। তো আমি বললাম যে দেখো আব্বু, এতদিন যখন ছিলাম তাহলে আর কিছুদিন দেখি, হুম হয়তো বা সংসার আবার আগের মতো হইতে পারে। তো বলতেছে যে ঠিক আছে তুমি দেখো, তো আমাকে আমার মতো ছেড়ে দেয় তারা। তো তারপরে হচ্ছে, তো 2 বছর অলরেডি কেটে যায় ভাবে। তো হুম তখন আব্বু আবার বলে যে দেখো এভাবে তো একটা মানুষ বাঁচতে পারে না, তোমাকে তো বাঁচতে হবে, হুম তো এখন কিছু একটা করো। হুম তো আমি বললাম যে হ্যাঁ। তো আব্বু যখন ঠিকই বললো, আসলে 2 বছর দেখার পর আমি আর কত দেখবো, যে আশা সে এতদিন আসতো। তো বললাম যে ঠিক আছে, এখন তোমরা যা বলবো আমি তাই করবো। তো বললো যে তাহলে ঠিক আছে, তুমি তাহলে ওকে ডিভোর্স করে দাও, যেহেতু ও তোমাকে ডিভোর্স দিবে না তাহলে তুমি করে দাও। তো বললাম ডিভোর্স দেবো, বল যে হ্যাঁ ডিভোর্স দিয়ে দাও। ঠিক আছে, ডিভোর্স করে দিলাম। তো ডিভোর্স করার পরে হচ্ছে এভাবেই আবার থাকি কিছুদিন বাবার বাড়িতেই। তো এর মধ্যে আব্বু আবার মানে আরেকবার স্টক করে। স্টক করার পরে তখন 2017-তে, হ্যাঁ 2017 সালে, তো তখন আবার আমার ফ্যামিলি থেকে মানে একটা ছেলে আসে দেখার জন্য। তো দেখে, তো তারা আমার সব কাহিনী শোনে যে আমার একটা বাচ্চা আছে এরকম এই সেই। তো শোনার পর বলছে ঠিক আছে, তাহলে আপনার মেয়ে আমরা নিতে যাই, ওর সমস্ত কথা জানার পর আমরা নিতে চাই, তো আপনি কি করবেন, দিবেন? হুম হুম। হ্যাঁ বলুন তারপর। তো সেই ক্ষেত্রে বলে যে হ্যাঁ, তো ঠিক আছে। তো তখন বলে যে তো ঠিক আছে, আপনার যদি নিতে চান নেন, সমস্যা নেই। তো এই ক্ষেত্রে এর আবার বাবা মা নেই, বাবা মা মারা গেছে ছোটবেলায়। আচ্ছা। তো তখন বলে যে হ্যাঁ, তো ঠিক আছে, বাবা মা নেই যেহেতু, তাহলে
আমার যেহেতু বাবা মা নেই, আপনারা আছেন, তো আমি ওকে ভালোভাবে রাখবো, ওকে কখনো কষ্ট দিব না। হুম, হুম। তো তখন সে বলে যে ঠিক আছে। তো এরকম ভাবে মানে 2017-তে তারা আবার আমাকে বিয়ে দেয়। ওকে। তো বিয়ে দেওয়ার পরে সেখানে আবার একটা সেম কাহিনী। কি সেটা হলো হচ্ছে এখানে? সে আমাদের বলে নাই যে তার বউ আছে, বাচ্চা আছে। আচ্ছা। মানে এই যে বারবার আপনার বিয়ে হচ্ছে, আপনার ফ্যামিলি থেকে কে খোঁজ খবর নিচ্ছে, কি খোঁজ খবর নিচ্ছে আপনার? কে- মানে এই যে বিয়ে মানে এটা তো পারিবারিক ভাবে বিয়ে হচ্ছে, জি। সেক্ষেত্রে আপনার ফ্যামিলিতে কেউ জানে না যে তার একটা বউ আছে, বাচ্চা আছে? এটা কিভাবে হলো? না, এটা কিভাবে বলতে, যে আমার বাবা যেহেতু মানে একদম সরল সহজ মানুষ, গ্রামের মানুষ, তো জি। মানে সে এত কিছু মানে সমস্ত কিছু আমার নানার উপরে ছেড়ে দেয়। আচ্ছা। তো সেই ক্ষেত্রে এই সেকেন্ড টাইমও মানে আমার নানা একটু এর সাথে ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে সে বলে যে হ্যাঁ, ছেলে ভালো আছে তো দিয়ে দাও, আচ্ছা। টেনশনের দরকার নেই। ওকে। তো সেই ক্ষেত্রে বলে যে হ্যাঁ, আমাদের মুরব্বি আছে, তো সে যেহেতু বলছে হুম। হয়তো ভালো হবে। আচ্ছা। তো আপনি কিভাবে জানলেন সেই ঘটনাটা একটু শুনি, যে তার বাচ্চা আছে, তার স্ত্রী আছে আগের? হ্যাঁ, স্ত্রী আছে বলতে, তো এর মধ্যে মানে খোঁজের জন্য যখন আমাদের বাড়ি থেকে লোকজন যায় তার বাড়িতে, তো তখন আমার বাবা কোনো মতে যেমন জানতে পারে যে সে আগে বিয়ে করছে। হ্যাঁ। তো তখন আসার পরে মানে জিজ্ঞাসে, তাকে আলাদা ডাইকে নিয়ে জিজ্ঞাসে, তো সে তখন মানে তার ডিভোর্সের কিছু পেপার দেখাইছে হুম, হুম, হুম। যে হ্যাঁ, আমাদের ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, কিন্তু তখন তাদের ডিভোর্স হয় নাই। আচ্ছা। তো এটা দেখানোর পরে তো বাবা বলতেছে, আমাকে এসে বললো যে দেখো, আমি তো এরকম দেখছি, তো জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই? না না, এরকম সে ডিভোর্স হয়ে গেছে, বউ যেহেতু গেছে অবশ্যই কিছু এখানে আছে, সামথিং ইজ রং। তো বললাম যে দেখো, তোমরা আছো এখন, তোমরা থাকতে আমি আর কি বলবো, তোমরা যা ভালো বুঝবা সেটাই করবা। তো এটা বলার পরে তো তখন ওইখানে আমার যে নানা থাকে ওই গ্রামে মানে পাশে কয়েকটা বাড়ির পরে, তো সে তখন বলে যে না, আর এগুলি ভুল কথা, আমি এত দিন ধরে এখানে আছি, আমি জানি না, দিয়ে দাও, কোনো সমস্যা হবে না। তো বাবা তখন বলে যে হ্যাঁ, সে যেহেতু বললো, এত বড় করে কথাটা বললো, তো ঠিক আছে, দিই। তো আমি আর তখন একটা চিন্তা করি যে না, যেহেতু বাবার এত টেনশন আমাকে নিয়ে, একে তো আমাকে নিয়ে করে, দ্বিতীয়ত হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে করে, আবার যেহেতু দুইবার স্ট্রোক হয়ে গেছে, তো ঠিক আছে। তো কোনো রকম নিজে মানে একটু ম্যানেজ করে তারপরে যাই হোক বিয়েটা হইলো। বিয়ে হওয়ার কিছুদিন পরে সেম কাহিনী, সে হঠাৎ মাঝে মধ্যে চলে যায়, বা তার কাছ থেকে ফোন, অন্য নাম্বার থেকে ফোন আসে, সে থাকে না, হুটহাট করে চলে যায়। আর কোথায় যায়? যে কাজ আছে। কি কাজ, এমন কি কাজ যে যখন তখন ফোন আসলে চলে যায়? তো বলে যে না, তুমি ঘরের বউ, ঘরে থাকো, বাইরের খোঁজ নেওয়ার দরকার নেই, আমার তো কতই কাজ আছে, আমার বাইরে যাইতে হয়। মানে সে কখনো বলে নাই আমার কাছে। তো তারপরে যাই হোক, এরকম করে কিছুদিন গেল। তো আমি আর কিছু বলতাম না, যে ঠিক আছে, সে যেহেতু বলতে চায় না, আমি আর জোর করে শুনবো না, আর কাজ তো থাকতেই পারে। তারপরে এরকম করে 1 বছর যায়, 1 বছর পরে, 1 বছর না, 6 মাসে, সরি ভুল হয়ে গেছে, যে 6 মাস পরে আমি হচ্ছে জানতে পারি জিনিসটা। তো ওর একটা ভাবি ছিল, সে আমাকে সব বলে দেয় যে এরকম এরকম ওর বউ আছে, বাচ্চা আছে। তা আপনি কি বলেন? বলে, হ্যাঁ আমি সত্যি বলতেছি, তা আমি কি ওর ভাবি হয়ে মিথ্যা বলবো তোমাকে? তো তাহলে এইটা বলবেন যখন আপনি, তাহলে আপনি আগে বলতেন। তো বললো যে দেখো, এখনো অনেক সময় আছে, তুমি কিছু একটা করো। তো বললাম যে দেখেন ভাবি, আব্বুর এই অবস্থা, আরো 3টা ভাই বোন ছোট, আমি এখন কি করব? তো বলছে দেখো, তুমি এখানে থাকেও তোমার লাইফে কিছু পাবা না,
আজও তুমি এখানে থাকতে চাও, এখন যেমন আছো এমনই থাকতে হবে সারা জীবন। তো কিছুদিন এরকম ভাবে যাওয়ার পরে তো আমি একদিন জিজ্ঞালাম, আচ্ছা আপনার কি বউ আছে? তো বলছে না তো। কেন এই কথা জিজ্ঞাসা করলাম? তো শুনেন, আমি একটা মেয়েকে দেখছি আপনার সাথে কথা বলতে। তো বলতেছে যে একটা মেয়েকে কথা বলতে দেখলে কি সে আমার বউ হয়ে যাবে? তো তখন আমি আর কিছু বললাম না। কিছুদিন যাওয়ার পরে তো সেখানে আবার আবার একটা কথা বললাম যে দেখেন, ওই মেয়েটার সাথে আমি আজকে আবার আপনাকে দেখছি কথা বলতে, আর আপনি তার সাথে একটা মানে তার বাড়িতেও গেছেন। আবার দুইটা ছেলে মেয়ে দেখলাম, একটা ছেলে একটা মেয়ে। ওরা কারা? তো বলতেছে আরে ওরা এমনি, মানে ওর কিছু একটা বললো মেয়েটার। তো জিজ্ঞাসা, ঠিক আছে, ওর যেহেতু রিলেটিভ, তাহলে মেয়েটার সাথে আপনার কি সম্পর্ক? আর আপনি বারবার ওর সাথে কেন দেখা করতে যান? আর ও যখন ফোন দেয় আপনি বাড়িতে থাকেন না, চলে যান। তো বলতেছে যে আরে এত কিছু নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি থাকো, যেমন আছো তেমনই থাকো। তো এরকম যাওয়ার পরে ভাইয়া আরো কিছুদিন গেল। তো বললাম যে না, জিনিসটা এখন একটু বেশি বাড়াবাড়ি। তো হঠাৎ করে দেখি একদিন মানে ওই মেয়েটা আসে, বাড়িতে নিয়ে আসে সেদিন, বাড়িতে আনে। তো সেদিন থাকে বাড়িতে, পরের দিনে চলে যায়, ও যায় আবার দিয়ে আসে। কিছুদিন পরে মানে এইভাবে যাওয়া আসাটা আবার শুরু হয় ওদের। মেয়েটাও আসে, ও যায়, আবার মেয়েটার ফ্যামিলি থেকে সবাই আসে। তো তখন জিনিসটা আমার খারাপ লাগে যে না, কিছু একটা হয়েছে। তো তখন বলতেছে যে না, তেমন কিছু না। তো আমি বললাম যে দেখেন, আপনি আমাকে বলতে পারেন, আমি কাউকে বলবো না। তো বললো যে ঠিক আছে, তুমি যেহেতু বলবা না তাহলে শোনো। আমি বললাম যে হ্যাঁ বলেন। তো বলতেছে ওই মেয়েটা হচ্ছে আমার ওয়াইফ। আচ্ছা। তখন আমি জিজ্ঞাসা করলাম, তাহলে ওই যে একটা ছেলে একটা মেয়ে ওরা কারা? তো বলছে ওরা আমার বাচ্চা। তো তখন আমি বললাম যে ওরা আপনার বাচ্চা, তাহলে এগুলো গোপন করার কি দরকার ছিল? আপনি বলতে বলেই তো পারতেন। তো তখন সে বলে যে হ্যাঁ বললেই পারতাম, কিন্তু আমি বলি নাই। তো আমি জিজ্ঞাসা করলাম কেন বলেন নাই? আর এটা কি আপনার ভাই বোনেরা জানে না? তো বলতেছে যে হ্যাঁ তারা জানে, কিন্তু ও যে আমার ওয়াইফ এখনো আছে, ওর সাথে আমার মানে ডিভোর্স হয় নাই, এটা কেউ জানে না। তো সবাই জানে যে ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তো তখন আমি বললাম যে দেখেন, সংসার যেহেতু আপনার, বাচ্চা দুটোও আপনার, আর নিজের বাচ্চারা দূরে রেখে থাকা যে কতটা কষ্টে সেটা আমার থেকে ভালো কেউ জানে না, যেহেতু আমি আছি। তো আপনি ওরে নিয়ে আসেন, সংসার করেন। তো বলছে না, এটা আমার ভাই বোনেরা মানবে না। তো আমি বললাম যে দেখেন, সংসার আপনার, জীবন আপনার, আপনার ভাই বোন তো এখানে কোনো সাবজেক্টের মধ্যে পড়ে না। আর আপনার মানে বউ আছে, বাচ্চা আছে, তো এটা জানা সত্ত্বেও মানে থাকা সত্ত্বেও আপনি আমার লাইফটা কেন নষ্ট করলেন? কি ক্ষতি করছি আমি আপনার? তো বলতেছে না, তুমি কোনো ক্ষতি করো নাই, এটা যাই হোক আমার ফ্যামিলির চাপের জন্য আমি করছি। তো তখন ওটা জানার পরেও কিছুদিন চুপ থাকি। তো তারপরে দেখি যে না, এখন আর আমার চুপ থাকলে চলবে না, আমাকে বলতে হবে, না হলে এই জিনিসটা আরো বাড়বে। আর একসাথে দুইটা বউ তো কখনো থাকতে পারে না একটা মানুষের। তো বললাম যে না, হয় ও থাকবে না হলে আমি থাকবো। তো বলছে ঠিক আছে, তুমি চলে যাও। তো এরকম ভাবে ভাইয়া কিছুদিন যাওয়ার পরে তো আমিও আসি না। সে আমাকে বলে অনেকবার চলে আসার জন্য, তো আমি আসি না, যে না, আবার বাবার ঘাড়ে যায় পড়বো, লোকজনে কি বলবে, বা বাবার যদি কিছু একটা হয়ে যায়। তো এটা চিন্তা ভাবনা করার পরে আমি আর আসি না, যে না দেখি থাকি কি হয়। তো দেখলাম যে না, ওইখানে ভাইয়া সেম কাহিনী, আবার মারধর। তোমার বাবার বাড়ি থেকে এটা আনো ওইটা আনো, তাইলে তোমাকে সংসার করতে দিব, তোমাকে রাখবো।
এই সেই করে মানে টাকা পয়সা আনো, এটা দিতে বলো, এটা দিতে বলো। তো বললাম যে দেখেন, আমার বাবা তো, আমি একা মেয়ে না, আরো 3টা বাচ্চা আছে। তা ওরা যেহেতু ছোট ছোট, তো এইভাবে কেমনে সম্ভব? আর যথেষ্ট আপনাকে দিছে, আর সম্ভব না আমার বাবার পক্ষে দেয়া। তো বলছে না পারলে তাহলে তুমি চলে যাও। মানে সে এমন ভাবে আমাকে ডাকতো ভাইয়া, মানে একটা বাড়ির কাজের বুয়াটা যেমন থাকে তেমন ভাবে। হ্যাঁ, সারাদিনে কাজ করতেছো, খাইছো দাইছো, রাত্রে ঘুমাই থাকো। তো এরকম করে মানে অনেক টাকা পয়সাই নেওয়া হয়েছে এখানে, সবই দিছে বাবা। তো তারপরও মানে তার আরো, তো তারপরে বাবা তো দিতেই থাকে, একটার পর একটা দিতেই থাকে। তার সমস্ত ধরনের চাওয়া পাওয়া একটা, তখন যখন ধরেন যেটা চায় সেটাই দেয়। তো এক পর্যায়ে বাবাও মানে আর দিতে পারে না, যে না আমি আর পারতেছি না এখন দিতে, তো ঠিক আছে তোমার যা করা তুমি করো। তো চিন্তা করলাম যে এক জায়গায় বিয়ে হলো, সেখান থেকে চলে আসলাম, তারপরে হচ্ছে আবার বাচ্চাটাকে রেখে আসলাম, আবার এখন বিয়ে দিল, আবার এখান থেকে চলে যাব। সমাজে কি বলবে? সমাজে কি বলবে আর লোকজনে নানা ধরনের কথাবার্তা। যেহেতু ছিলাম 2 বছর বাবার বাড়িতে, তো অনেক ধরনের কথা তখন শুনছি আমি। তো সেটাই চিন্তা করলাম যে না, এবার গেলে আবার সেম কাহিনী, আর তার থেকে বেশি কথা শুনতে হবে আমাকে। না তুমি ভালো না, এই সেই, অনেক ধরনের কথাবার্তা। তো তখন চিন্তা করলাম যে না, যুদ্ধে যখন নামছি যুদ্ধ আমাকে করতে হবে। তো তখন আমি মানে ওর ভাই বোনেদের জানাইলাম যে দেখেন, এরকম এরকম হচ্ছে কিন্তু, তো এখন কি করার আপনারা করেন, আপনারা যেহেতু আছেন আপনারা করেন, কারণ আমার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট আমি নাই। তো তখন তারা বলে যে হ্যাঁ তুমি থাকো, তুমি যাও না, আমরা তোমাকে ফুল সাপোর্ট দিব। তো বললাম ফুল সাপোর্ট কেমনে দিবেন আপনারা? আপনারা হয়তো শাসন করলেন আপনার ভাইকে, কিন্তু সেই মারধরটা তো আমার উপরে হয়, তো সেটা তো কোনোভাবে আপনারা আটকাতে পারবেন না। তো বললো যে হ্যাঁ, একটু কষ্ট করো, দেখো কি হয়। তো ওইখানে যে নানাটা ছিল আমার, তো তাকে একদিন যাই বলি যে নানা দেখেন এরকম অবস্থা, তো এরকম ভাবে মারধর করে, তাহলে আমি কেমনে এখানে থাকবো, কি করব? তো আপনারা যখন ছিলেন তখন বলছিলেন, তাহলে আপনারা একটু যান কথা বলেন। তো বললো যে দেখো, ওরে তো ভালোই মনে করছিলাম, এই জন্য তোমাকে দিছি, তখন আমরা আর কি করব? এখন তোমার বাড়িতে জানাও, তোমার বাড়িতে দেখো কি বলে। তো তারা আবার আসে না, কোনো কথা বলে না। তো তখন এইভাবে কিছুদিন যাওয়ার পরে 1 বছর হয়ে যায়। তো সে বউ নিয়ে সে অলরেডি বাড়িতে চলে আসে। তো তার ভাই বোনে যখন মানা করে তখন সে বলে যে আমি ওকে রাখতে পারলে বা ওকে আমি রাখবো, আপনারা বলার কি, আপনারা কেন বলবেন? তো তখন বলে যে তাহলে তুমি যখন তোমার ওই বউ নিয়েই থাকবা, তাহলে তুমি এই মেয়েটাকে কেন আনলা? তো সে তখন বলে যে ওকে আনছি তো কি হয়েছে, ওকে আমি ডিভোর্স করে দিব। এখন বিয়ে করছি বিধায় যে ওকে সংসার করতে হবে, ওর সাথে থাকতে হবে, এ তো কোনো মানে নেই। তো তখন তারা বলে যে হ্যাঁ তুমি যদি তোমার আগের বউকে নিয়ে থাকো, তাহলে আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। তো তখন সে সেটা মানে নেয় যে হ্যাঁ ঠিক আছে, আমি ওকে নিয়ে থাকবো, কিন্তু ওকে না আমি ছেড়ে দিলাম, কিন্তু আমার ছেলে মেয়ে কি করবো? তো তখন তারা বলে যে হ্যাঁ তুমি তোমার ছেলে মেয়ে তোমার কাছে নিয়ে আসো, আর তুমি যখন ওকে আনবাই তাহলে এই মেয়েটাকে বিয়ে করার আগে আনতা, এখন আনলে যে আমরা মানে নেবো এ তো না। তো তখন সে মানে এরকম প্রেশার দেয়, তো তখন সে মানে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না, আমার ছেলে মেয়ে আমি নিয়ে আসবো। তো সেরকম ভাবে যায়, ছেলে মেয়ে আসে, সে যায়।
তো ভালোই কিছুদিন মানে ওদের সাথে আর কোনো সম্পর্ক থাকে না। তো এর আবার কিছুদিন পরে ওই ছেলে মেয়ে যাওয়া আসা সূত্রে তো তখন সম্পর্কটা আবার তাদের তৈরি হয়। মেয়েটা ফোন দেয়, আবার সেই আগের মতোই ফোন দেয়, সে থাকে না, যায় চলে যায়। তো যাওয়ার পরে পরে এর মধ্যে গ্রামে যে মেলাগুলি হয়, তো এর মধ্যে একদিন আসে সে, তাকে ফোন করে আনে যে "হ্যাঁ, তুমি এখন আসো বাড়িতে, ভাইয়ের কেউ নাই, তুমি আসো।" আর আমাকে বলে যে তুমি বাড়িতে যাও, যায় 2 দিন বেড়ায় আসো, তুমি তো বাড়িতে যাইতে পারো না, যাও বেড়ায় আসো। তো তখন আমি বলি যে হ্যাঁ, আমি বাড়িতে তো যাইতে পারি না, 2 মাস 3 মাস যাই, তারপরে যাই, সকালে যাই, রাত্রে আবার চলে আসি। তো ঠিক আছে, যাই। তো আমি বাড়িতে যাই, সেদিন আবার তার ওই বউটা আসে, 2 দিন এখানে থাকে। তো সেইটা গ্রামের একজন আবার আমাকে বলে দেয় যে তুমি কোথায়। তো আমি বলতেছি যে আমি তো এরকম বাবার বাড়িতে আসছি। তো বলতেছে তোমার বাড়িতে কি হয়েছে তুমি জানো? তো আমি যে গেলাম, কি হয়েছে, আমি তো কিছু জানি না। তো বললো যে এই হয়েছে, যে ওর বউ আসছে, সন্তানরা আসছে, ওই শ্বশুর বাড়ির সবাই। তো আমি বললাম যে না, আমি তো এগুলি জানি না। তো ওর ভাইয়েরাও তো কেউ আমাকে কিছু বলে নাই। তো তখন তারা বলে যে ওর ভাইয়েরা তো কেউ বাড়িতে নাই, তো তুমি চলে আসো। তো তখন আসি, কোনোভাবে সে খবরটা ওর কানে চলে যায় যে আমি আসবো। তো আমি আসার আগে ও তাকে পাঠায় দেয়। তো বাড়িতে আসার পরে আমি যখন জিগাই, তো তখন সম্পূর্ণ না করে যে না, কেউ আসে নাই। তো আমি বললাম যে দেখেন, আমি কিন্তু খবর পাইছি। তো বলতেছে না, এটা ভুল খবর, তুমি জিগাও কেউ দেখছে কিনা। তো আমি বললাম যে দেখেন, চোরে যখন চুরি করে কোনো সাক্ষী রাখে না যে আমি চুরি করছি। তো ভালোই তার সাথে মানে এরকম ভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে মানে সে আমার গায়ে হাত উঠে। তো সেদিনও ভালোই মারধর করে আমাকে। তো মারধর করার পরে এর মধ্যে আমার বাবা ফোন দেয় যে তুমি কি বাড়িতে পৌঁছাইছো? তো তখন তো আমি ফোন ইউজ করতাম না। তো ওর ফোনে ফোন দেয়, তো ও বলে যে হ্যাঁ, আপনার মেয়ে আসছে। তো তখন আব্বু জিগায় যে তুমি এভাবে কেন কথা বলতেছো? তো বলে যে হ্যাঁ, আপনি আপনার মেয়ের খোঁজ নিতে ফোন দিছেন, তো আমি তো বলেই দিছি যে আপনার মেয়ে আসছে, তো আর কি। তো এরকম মানে আব্বুর সাথে উল্টাপাল্টা একটু ব্যবহার করে। তো আব্বু ফোন কাটে দেয় যে ঠিক আছে, আমার মেয়ে গেলে যাক, না গেলে না যাক, আমি আর ফোন দিব না। তো তখন সে বলে যে আপনার মেয়ের যদি আপনি ফোন কিনে দিতে পারেন কখনো, তাহলে ফোন দিয়ে খোঁজ খবর নিবেন, আর না হলে ফোন দিবেন না। তো সেদিন আব্বু অনেক কষ্ট পায় মনে, যে এরকম একটা কথা বললো। তো আমার মেয়ে তো কখনো ফোন টোন দেয় না, যাই হোক একটু ফোন দেয়, তো এরকম কথাবার্তা। তো এরকম ভাবে যায় কিছুদিন, যাওয়ার পরে এর মধ্যে আমি একটু অসুস্থ হয়ে পড়ি। তো সেখানে অনেক মারধরের ফলে আমি একটু অসুস্থ হয়ে পড়ি। তো এর মধ্যে আমার আম্মু যায়, দেখে যে এরকম ভাবে আমি অসুস্থ। তো আমাকে নিয়ে আসে। তো তখন বলে যে তাহলে তুমি একা একা থাকবা বাড়িতে, তাহলে তুমিও চলো, এমনিতেই তো যাও না, তাহলে চলো এখন কিছুদিন থাইকা এসো দুজন একসাথে, ও একটু সুস্থ হোক তারপর নিয়ে এসো। তো বলছে না, ওকে নিয়ে যান, আমি যাব না, আমার বাড়িতে কাজ আছে। তো আম্মু আমাকে নিয়ে আসে। তো তখন 1 মাসের মতো আমি বাড়িতে থাকি। তো এমনিতেই তো সে আমার কোনো খরচ দেয় না, উল্টা সব খরচ আমার বাবার থেকে নিতে হয়। তো তখনও সেম কাহিনী। তো তাকে আমি ফোন দিলাম যে দেখেন এরকম অবস্থা, তো আব্বু তো অনেক টাকা পয়সায় ভাঙলো, তো আপনি কিছু দেন। তো বলতেছে যে তোমার বাবা নিয়ে গেছে, তোমার বাবাই চিকিৎসা করুক তোমার। তো তখন আমি বললাম যে তো বাবা তো নিয়ে আসবে, কারণ আপনার ওখানে থাকলে তো এমনি আমি মরে যেতাম, তো এই জন্য তো নিয়ে আসা। তো
তো বলতেছে যে হ্যাঁ, মরে গেলে যাইতা, মানুষ কি মরে না, মানুষ কি সারা জীবন বাঁচে? তো এরকম কিছু কথাবার্তা শোনার পরে আমি ফোনটা কেটে দিই। তো একটু কান্না করতে থাকি। তো তখন আম্মু জিজ্ঞাসা যে কি হয়েছে। তো বললাম যে না, কিছু হয় নাই। তো কান্নাকাটি করতেছো কিসের জন্য? তো বললাম যে না, এমনি বাবুর কথা মনে পড়ছে তো এই জন্য। তো আসলে ভাই, আমি আমার বাবা মার সামনে কখনো কান্নাকাটি করতাম না। এমনকি আমি যে আমার বাচ্চার জন্য কান্নাকাটি করি, সেটাও কোনোদিন তাদের সামনে করতাম না। কারণ আমার আব্বু সেটা সহ্য করতে পারবে না। তো এই জন্য তাদের সামনে যতটা সম্ভব পারতাম হাসি খুশি থাকতাম। কখনো মন খারাপ করে থাকতাম না, কান্নাকাটিও করতাম না। তো যেভাবে হোক আম্মু একটু টের পাই যে এরকম কিছু একটা হয়েছে আমার। তো শুধু আমাকে জিগায় যে আচ্ছা, তুমি ভালো আছো? আমি বলি, হ্যাঁ আমি ভালো আছি। কেন, আমাকে দেখে কি মনে হয় যে আমি কষ্টে আছি? তো বলতেছে যে না, তুমি যতই হাসি খুশি থাকো, তো মনে হয় যে না, তোমার কোথাও একটা কষ্ট আছে। তো কি হয়েছে? তো আমি বলি যে না, কিছু হয় নাই, এমনি। তো যাই হোক, বাড়িতে থাকার পরে একটু সুস্থ হয়ে যখন, একটু কি পুরোপুরি যখন সুস্থ হয়ে যায়, তখন সে যাই আমাকে নিয়ে আসে যে এরকম আমার বাড়িতে অনেক সমস্যা হচ্ছে, তো ওকে নিয়ে যাই। তো আম্মু বলে যে তাহলে একটু মাত্র সুস্থ হয়েছে তো আর কিছুদিন থাকুক, তারপর নিয়ে যাও, পুরোপুরি সুস্থ হোক। বাড়িতে তোমার কেউ নাই, ও একা একা কেমনে কি করবে? তো বলতে সমস্যা নাই, আপনার মেয়ে যদি সারা জীবন আমার বিছনায় শুয়ে থাকে তাতেও ভালো, আমি নিয়ে যাই। তো পরে আম্মু একটু কষ্ট পায়, তো বলে যে এটা বা কোন ধরনের কথা যে সারা জীবন যদি বিছনায় শুয়ে থাকে তা তো ভালো? তাহলে তুমি আমার মেয়েটা কি ভালোবাসো? তুমি তোরে ভালো রাখো নাই, আর তোমার কথার মধ্যে অনেক উল্টাপাল্টা কথা। তো সে এগুলি বলার পরে সে একটু রাগ হয়ে মানে আমাকে আর না নিয়ে চলে আসে। তো আমাকে বলে যে তুমি যদি পারো একলা যাইতে যাইও, না পারলে সারা জীবন থেকে যাও বাপের বাড়ি, যাওয়া লাগবে না। তো দুদিন হয়ে যায় আর কোনো ফোন টোন কিচ্ছু নেই, আমি ফোন দিলে ফোন বিজি বিজি। তো আমি বলি যে আম্মু দেখো, আমি তো একটু সুস্থ হয়েছি, তাহলে আমি এখন চলে যাই। তো বলে যে একা একাই? আমি কই, হ্যাঁ, আমি একা একাই যাইতে পারবো, সমস্যা নেই। তো তখন বলে যে তাহলে আমি যাই দিয়ে আসি। তো আমি বলি যে না, তোমার যার দরকার নাই। আর আমি জানি যে আম্মু সাথে যদি আসে এগুলো দেখবে বা শুনবে। তো আমি বলি যে না, তোমার যাওয়ার দরকার নাই, আমি একাই চলে যাব। তো যাই হোক, সেখান থেকে আসি। আসার পরে সে কি করে, মানে আমি যে আসবো আগের দিন সে রাগ করে চলে আসে, তো আমি আসবো দেখা সে ঘরে তালা দিয়া চাবিটা নিয়ে চলে যায়। মানে এটা হচ্ছে আমার শাস্তি। সে যখন আমাকে নিয়ে আসলো, আমি আসলাম না, এটা আমার শাস্তি। তো সারাদিন আমি সিঁড়িতে বসা থাকি। সারাদিন থাকার পরে যখন রাত্রিবেলা 8টা কি 9টা বাজে, তখন আবার পাশে আমার একটা নানা আছে, তো সেইখানে যাই। তো অত রাতে তো কখনো যাই না, তো যাওয়ার পরে সে জিগাইতেছে যে এত রাত্রে তুমি এই জায়গায়? তো আমি বললাম যে এমনি আমার একা একা ভালো লাগতেছে না, এই জন্য আসলাম। তো বলছে তাহলে তোমার হাতে এত ব্যাগপত্র কিসের জন্য? তো বললাম যে আমি এরকম বাড়িতে গেছিলাম, তো বাড়ি থেকে আসলাম, এই জন্য আসলাম আমার এই জায়গায়। তো বলছে বাড়ি থেকে আইসো, তাহলে এগুলি রাইখে আসো নাই? এগুলি রাইখে পরে তুমি আসতা, কিছু হয়েছে? তো তখন ভাই আমি একটু কান্না করে দিছি, যে একে তো সারাদিন আমি না খাওয়া, সকাল থেকে আসি, সারাদিন এভাবে বসে থেকে পরে ওনার ওইখানে গেছি। তো তখন জিগাইলো। তো বললাম যে হ্যাঁ, এরকম আমাকে বাইরে আসবো দেখে ঘর তালা দিয়ে চলে গেছে। সারাদিন তো উনি জিজ্ঞাসা ফোন করো নাই? তো বললাম যে হ্যাঁ, আমি ফোন করছি কিন্তু ফোন রিসিভ করে না, বন্ধ। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তাও থাকো। ও তো 10টা 11টার দিকে বাড়িতে আসবে, তো আমি যাই তোমার দিয়ে আসবো, সমস্যা নেই। আর নাহলে আমি ফোন দেবো, এসে নিয়ে যাবে।
তো আমি সেখানে থাকলাম, রাত্রে দেখা খাওয়া দাওয়া করলাম। তো এর মধ্যে নানা আসে ওই বাড়িতে, আইসা বলে যে তাহলে ও তো আমাদের এখানে আছে, তাহলে তুমি চলো, তুমি অত কিছু খাও নাই, তাহলে চলো রাত্রে খাবারটা খাইয়া তুমি ওর সাথে করে নিয়ে এসো। তো তখন সে বলে যে না, আমি ওরে আনবো না, ওরা ওর বাপের বাড়িতে পাঠাই দেন। এটা বললা সে ঘর আটকায় দেয়। তো নানা ওইখান থেকে চলে যায়, যায় সেটা আবার ফোন দেয়, সে ফোন রিসিভ করে না। এরপর আবার ওই নানু আসে, আর ওই নানার ছোট ছেলে আসে, যে তাইলে আমরা যাই, হয়তো রাগ করছে, কিছু একটা হয়েছে, তাহলে আমরা যাই নিয়ে আসি। তো তখনও সে আর দরজা খুলে না। তো পরে তারা চলে যায়। যাওয়ার পরে পরে আমারে বলে যে তাহলে ঠিক আছে, ও যেহেতু আসবে না, তাহলে চলো তোমারে দিয়ে আসি। তো নানা আর নানু দুইজনে যায় আমারে দিয়ে আসে। তখনও সে দরজা খোলে না, অনেক বলতে বলতে দরজা খোলে। তো এর মধ্যে ওর বড় ভাই আসে, তো এসে জিজ্ঞাসা যে কি হয়েছে। তো তখন বললাম যে এরকম এরকম আমার আনতে গেছে, তো সেদিন আমি আসি নাই, এই জন্য এরকম ঘর আটকায় দিয়ে চলে গেছে। তো তখন সে এসে ডাকাডাকি পারলে, তখন সে দরজা খুলে দেয়। তো দরজা খোলার পরে পরে নানা বলে যে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, দুজনে থাকো, এখন ভালো মতো থাকো, আমরা যাই। তো এটা বলে তারা চলে যায়। যাওয়ার পরে সে আমারে বলে যে তোরা যে আনতে গেলাম, তুই আসলি না কিসের জন্য, আর এখন আইসিস কিসের জন্য। তো আমি বললাম যে দেখেন, আমি তো তখন অসুস্থ ছিলাম, এই জন্য আসি নাই। তো এরকম ভাবে যাই হোক, কথাবার্তা বলতে বলতে তখন সে আবার মার শুরু করে, তুই আসবি না, তাও আইসিস কিসের জন্য। তো বললাম যে আমি যে একেবারে আসবো না সেটা তোর বলি নাই, আমি বলছি যে আমি একটু সুস্থ হয়ে নেই তারপরে যাব। তো রাত্রে আবার সে মারধর করে, মারধর করে ঘরের বাইরে আমারে বসাই দিয়া ঘর আটকায় দেয়, ঘরে আর যাইতে দেয় না রাত্রে। তো তখন ছিল শীতের দিন ভাইয়া। তো ওই শীতের দিনে আমি বাইরেই বসে থাকি সারা রাত। তো রাত্রে যখন 3:30 বাজে, তখন ওর বড় ভাই উঠছে। তো উঠে সে আবার ঘর খুলে দেখছে যে আমি ঘরের বাইরে বসা। তো আমাকে জিজ্ঞাসে যে তুমি এখানে বসে আছো। তো বললাম যে এরকম আমারে মারছে, তো মায়েরা ঘর থেকে বের করে দিছে। তখন সে আবার তার ভাইয়ের ডাইকে পরে বোঝায় শুনে আমারে ঘরে দেয়। তো সেই দিন যাই হোক, রাত পার হয়। তার একদিন পরে সে আবার ওর বউটাকে নিয়ে আসে রাত্রিবেলা। তো একটা ঘরে ভাইয়া 2টা রুম, একটা রুমে আমি থাকতাম, আর ওই বউ নিয়েও পাশের ওই ঘরে থাকতো। তো সেটা বলতাম না, কাউকে কিছু বলতাম না। তো তখন এমনই, ওই বউ সকালে উঠে যে নাস্তা করবে সেটা আমি বানাইতাম, দুপুরে খাবার খাবে সেটা, রাত্রের খাবার, তার গোসলের পানি, তার সমস্ত কিছু সেবা যত্ন, একটা মনে হয় যে আমাকে একটা রাখছে, দাসীর মতো রাখছে। তো এরকম ভাবে তার সেবা করতাম। তো কিছু বলা যেত না যদি বলতাম যে কেন এটা আমি করবো কিছু জন্য। এমনকি তার পায়ের জুতাটা পর্যন্ত আমি খুলে দিতাম। তো এরকম কয়েকদিন যাওয়ার পর আমি বললাম যে না, আমি পারবো না, ওনারটা ওনার নিজের করতে হবে, আমি পারবো না। আমি কেন ওনার জুতা খুলবো? হ্যাঁ, আপনার পায়ের জুতা হয়, আমি আপনার পায়ের জুতা খুলে দেবো, কিন্তু আমি ওর পায়ের জুতা জুতা কেন খুলবো? তো বলে যে খুলতে হবে, খুলতে পারবা না, চলে যাও। তো এরকম ভাবে কিছুদিন যাওয়ার পরে আবার বউ চলে যায়, যাওয়ার পরে আবার কিছুদিন পরে আসে। তো তখন ওই বউ, আর মেয়েটার মা, আরো 2-3টা লোক আসে সাথে, যে কি বেড়ানোর জন্য। তো বেড়ানোর জন্য আসার পরে তো তখন আমি একটু রাগ করলাম যে ওনরা আসবে ঠিক আছে, ওনরা কোন অধিকারে এখানে আসবে, ওনার মেয়েকে আছে এখানে।
তো তখন ভালোই একটু ঝামেলা হয়। তো তারা সবাই ধরে তখন আমাকে মারে ভাইয়া, যে এখানে তোমার কোনো অধিকার নেই। তোমাকে যেমনি বলা হবে তুমি সামনে কাজ করবা, এখানে তোমার বলার কিচ্ছু নাই। তো আমি একটু মানা করি দেখিয়া মানে আমাকে সবাই মিলে ধরে মারে। মারার পরে আমার হাতে কয়েক জায়গায় কাটে যায়। তো সেই অবস্থায় হচ্ছে এর মধ্যে মারধর করার পরে পরে আমি বাড়িতে বলে দিই যে এরকম আমাকে মারছে ওরা। তো বলে যে আচ্ছা ঠিক আছে, এতদিন যেহেতু সহ্য করলা, কিছুদিন থাকো, দেখি কি করা যায়। তো আবার কিছুদিন যাওয়ার পরে এর মধ্যে হচ্ছে ওই একটু অসুস্থ হয়ে পড়ে। তো ওকে হাসপাতালে ভর্তি করতে হয়। তো সেই মুহূর্তে মানে আমি ওর ওই বউকে ফোন দেওয়া হয়েছে। তো বলছে যে না আমার সময় নেই, আমি পারবো না। তো তখন বাধ্য হয়ে আমার যাইতে হইলো ওর সাথে। তো আমি গেলাম, আমার বাবা গেল, আম্মু গেল, আর হচ্ছে ওর একটা ভাই গেল। তো যাওয়ার পরে ওইখান থেকে ভর্তি করে দিয়া ওরা সবাই চলে আসছে। তো বিকেল হয়ে গেছে, তো আব্বু বলছে ঠিক আছে তাহলে এখন থাকো, রাত্রে রান্না বাড়া করে তোমার আম্মু আসবে, তাহলে এখন থাকো। ওষুধপত্র সব আব্বু কিনে দিয়ে আসলো, তো থাকলাম। তো ঠিক আছে, ওইখানে আমার একটা কাকা বা চাকরি করে, আমার মেজো চাচা। তো আব্বু আম্মু চলে গেল, ওর ভাইরাও চলে গেল সবাই, তো আমি একা আছি। তো তখন ওর কাছে একটা ফোন আসে যে এখন কে কে আছে কাছে। তো ওই শুধু আমার কথা বললো যে ওই আছে, আসো সমস্যা নেই। তো এর মধ্যে আমি হচ্ছে ওরা ঢুকলো, 4 জনে মিলে ঢুকলো, যে রুমে ভর্তি সেই রুমে ঢুকলো হসপিটালে। তো এর মধ্যে আমি আবার জিজ্ঞাইলাম যে আচ্ছা ওরা এখানে এসে কিসের জন্য, ওদের তো এখানে আসার কথা না, ওরা কেন আইছে? তো বলতেছে যে আমি আসতে বলছি এই জন্য আইছে। তো আমি বললাম যে ঠিক আছে আপনি আসতে বলছেন, ঠিক আছে দেখতে তো আইছে, তো দেখা হয়ে গেছে চলে যাক, এতক্ষণ থাকার কি দরকার। তো এর মধ্যে মানে বাড়ি থেকে ফোন দেয় আমাকে, আম্মু ফোন দেয়, আম্মুর সাথে কথা বলতে বলতে আমি একটু গেটের বাইরে আসি। তো এখানে প্রায় আধা ঘন্টার মতো আমি থাকি বাইরে। আধা ঘন্টা পর ভিতরে ঢুকছি, যাই দেখি যে ওরা কেউ বেরোয় নাই, সবাই বসা, বসে বসে কথা বলতেছে। তো তখন আমি আবার বেরিয়ে আসি। আসার পর এখানে একটা নার্সের সাথে, যেহেতু আমার চাচা এখানে চাকরি করে সবাই চেনে, তো ওদের সাথে একটু কথাবার্তা বলতেছি যে এরকম যখন লাগে একটু ডাকলে তোমরা আসো। তো এর মধ্যে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তো তখন ভাবলাম যে হ্যাঁ এখন মনে হয় এতক্ষণ ওরা চলে গেছে। তো গেছি, যাই দেখি যে যে অসুস্থ মানুষ সে পুরা সুস্থ, কিচ্ছু হয় নাই, ভালো, সুন্দর মতো হাসতেছে, কথা বলতেছে। তো আমি শুধু যাই বললাম যে এখনো কথা শেষ হয় নাই, এত কিসের কথা বলতেছেন? তো ওদের যাইতে বলেন, এখন তো অনেক সময় হয়ে গেছে, যাইতে বলেন। আর আমারও চাচার আসার সময় হয়ে গেছে, চাচা যদি যায় সেটা দেখে, চাচা কিন্তু আর কখনো এই জায়গায় আসবে না, আর এই ডাক্তারদের কোনো সাপোর্টও আপনি পাবেন না এখানে। তো এটা বলতে বলতে এর মধ্যে আব্বু ফোন দিছে, তো আমি কথা বলতে বলতে গেটে থেকে বেরোয় আসি। শুধু আমি এটাই বলছি আর কিচ্ছু না। ওই মেয়ের সাথে আমি কোনো কথা বলিনি বা ওর ফ্যামিলির সাথেও কথা বলি নাই। তো এর মধ্যে ওরা মানে আমি গেট পার করছি, এর মধ্যে পিছন থেকে আইসা মানে ওইখানে কয়েকটা লাঠি ছিল, সাইডে আবার একটু কাজ হচ্ছে, তো ওই লাঠিগুলো নিয়ে আমাকে পিছন থেকে বাড়ি শুরু করে 3 জনে মিলা। তো 3 জনে যখন বাড়ি দেয় আমি ওখানে পুরা পড়ে যাই। তো যখন পড়ে যাই, তো হাসপাতালে কয়েকটা ছেলেরা ওইখানে কাজ করে, তারা একটু আসে যে কি হয়েছে, ওকে কেন এইভাবে মারতেছেন আপনারা। তো তখন তারা ওইখানে
দেখলো যে না একটু ভালোই একটু গন্ডগোল হইবে, তো তখন চলে গেল, পিছনে গেট দিয়ে ওরা বাড়ি চলে যায়। তো এর মধ্যে আব্বু যখন ফোন দিছে তখন আমি পুরো কান্না দিছি, কান্না করে দিয়ে আমি বলতেছি যে এরকম আমাকে ওরা মারছে, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। তো আব্বু তখন বললো যে দেখো আমরা তো এরকম বাড়ি চলে আসি, তাহলে তোমার চাচা যখন ওইখানে আছে তুমি তোমার চাচাকে ফোন দাও, বলো এরকম হয়েছে। তো আমি ফোন দেওয়ার আগেই চাচার কানে চলে গেছে যে এরকম আমাকে ওরা মারছে। তো তখন চাচা আসে, আইসা আর কারোর সাথে দেখা না করে তো আমারে বলে যে এখানে আমি আর কি করবো, মানে এখানে আমার মুখ দেখানোর কায়দা নাই, ওরা যে কাহিনী করছে এখানে আমি আর আসতে পারবো না, তুমি তোমার আব্বুরে ফোন দাও, কি করবা এখন দেখো। তো তখন আমি বলি যে না, যেখানে এরকম পুরো একটা হাসপাতালের মধ্যে আমাকে এভাবে ধরে মারে, তো সেখানে আমি আর থাকবো না, আমি চলে যাব। তো এরপরে যাই হোক সবাই জিগাইলো যে আপনার কি হয়, তো বললাম যে উনি আমার চাচা হয়। তো জিগাইলো যে এই লোকটা কি হয়, তো বললাম যে উনি আমার হাজবেন্ড হয়। তো ওই মেয়েটার কথা জিগাইলো, তো আমি বললাম যে না ওকে আমি চিনি না। তো বলতেছে তো চিনেন না, উনি এখানে আসলো। আমি বলি, ওকে আমি চিনি না, আমার হাজবেন্ড চিনে। তো বলতে তাহলে আপনাকে মারলো কিসের জন্য। তো তখন ওইখানে যারা নার্সরা ছিল ওরা বলতেছে না এর কোনো দোষ নেই, এ শুধু এটাই বলছে, আর এই জন্য ওরা ওনাকে এভাবে মারলো। তো তখন তারা বুঝতে পারছে যাই হোক কিছু একটা ঝামেলা আছে। তো আব্বু আবার যায়, আব্বু যায় আম্মু যায়, যায় বলে যে দেখো এটা কোনো মানুষের মতো কাজ হইলো, এখানে আমাদের কোনো মান সম্মান থাকলো, তুমি এতদিন যাই করছো, আমার মেয়ে তো বলে নাই, চুপচাপই ছিল, তো আজকে এই কাহিনীটা করা দরকার ছিল কোনো, যা বলা তুমি আমার মেয়েরে বলতা, অন্যরা দিয়ে কেন মার দিলা, আমি ছোট থেকে বড় করছি, কোনোদিন আমি আমার মেয়ের গায়ে হাত তুলি নাই। তো সেই দিন আব্বু এখানে কান্না করা নেই, কান্না করার পরে তো তখন আমি একটু রাগ করে বলি যে দেখো আব্বা আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো তোমাদের সাথে। তো আম্মু বলে যে ঠিক আছে তুই চল। তো আব্বু আবার বলে যে না এখন তো নেওয়া যাবে না, যাই হোক ও একটু অসুস্থ, একটু সুস্থ হোক, বাড়িতে যাক, তারপরে দেখি কি 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 করা যায়। তো মানে আমি আসতে চাই, আম্মু আনতে চায়, পরে আম্মু রাগ করে চলে আসে যে ঠিক আছে যা করার করো। আম্মু এখান থেকে রাগ করে চলে আসে, পরে আব্বু আমার বুঝায় এখানে রেখে আসে, না এইভাবে যাওয়া ঠিক হবে না, লোকজনে খারাপ বলবে যেহেতু সে অসুস্থ, তো একটু সুস্থ হোক, বাড়িতে যাক। তো তারপরে ওইখানে যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে, তো আমার চাচা পরে একটা মানে ওইখানকার ওয়ার্ড বয়ের সাথে কথা বলা, তো 5 তলায় শিফট করে, যে এখানে যখন একটা ঝামেলা হয়েছে আমি এখানে আসতে পারবো না, আর সবাই এখানে চিনে যে আমার ভাস্তি, তো ওদেরকে 5 তলায় একটা বেড দিয়ে দাও। তো যাই হোক বিকেলে রাত্রিবেলা 12টা বাজে তখন আমাদের 5 তলায় দিল। তো 5 তলায় নিয়ে গেলাম, তো সেখানে আর ওইখানে কেউ কোনো লোকজন আসে নাই, 1 সপ্তাহের মতো থাকি ওইখানে, কিন্তু এমনি ফোনে কথা বলতো, কিন্তু লোকজন আর আসে নাই। তো এর মধ্যে একটা অপারেশন হয়, অপারেশন হওয়ার পরে পরে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে তো এরকম আব্বু আসে একদিন, যা এসে বলে যে দেখো কাজটা তো ঠিক করো নাই। তো বলতেছে যে আপনার মেয়ের দোষ, আপনার মেয়ে এত কথা বললো কিসের জন্য, ওরা আইসে আমি তো ফোন দিয়ে আনছি। তো ওরা আইসে ওরা চলে যাইতো, ফোন দিয়ে আনছো ঠিক আছে, দেখতে আইসে দেখা হয়ে গেছে চলে যাইতো। আর এটা ঘটা কিছুদিন আগে ভাইয়া ওদের ডিভোর্স হয়। তো তখন আব্বু এই কথাটা তুলে তখন, যে যেখানে তুমি ডিভোর্স হয়ে গেছে, তো সেইখানে এসে আসে কিভাবে তোমার কাছে,
হ্যাঁ, হয়তো তোমার ছেলে মেয়ে আসতে পারে, কিন্তু তোমার ওই বউ তো আসতে পারে না। তো এরকম কথাবার্তা বলার পরে পরে আব্বু দেখলো যে না, এর সাথে কথাই পারা যাবে না। তো আব্বু আস্তে করে চুপ হয়ে গেল। তখনও আমি বলি যে দেখো আব্বু, আমি যাবো তোমার সাথে। তো তখন সেই মুহূর্তে আবার সে আমাকে আসতে দেয় না, যে না, তুমি কিছুদিন থাকো। তো কিছুদিন যাওয়ার পরে তার একটু সুস্থ হয়। তো তখন আমি বলি যে ঠিক আছে, আমি এখন চলে যাব। তো এর মধ্যে আবার ওই পায়ে আবার একটা ইনফেকশন হয়। ইনফেকশন হওয়ার পরে আবার অপারেশন করতে হবে তার। তো ডাক্তারের কাছে এরকম নিয়ে আনা ড্রেসিং এর জন্য। তো ডাক্তার বলে যে ঠিক আছে, আরেকবার ভর্তি করতে হবে, আরেকটা অপারেশন করতে হবে। তো সেই মুহূর্তে আমি বলি যে না, আমি আর পারবো না। কারণ একবার আমি মার খাইছি, এবার আমি আর পারবো না। আর এর কাছে আমি অনেক মার খাইছি, শুধু এর কাছে না, এর বউ দিয়ে শাশুড়ি সবার হাতে আমি মার খাইছি, কিন্তু আমি আর পারবো না। তো তখন আমি ওই নানাকে যায় বলি যে দেখেন না, এমনি আর সম্ভব না। তো এবার যা কিছু করার করেন, কারণ আমি এবার আর হাসপাতালে যাব না। গেলেও আবার সিম কাহিনী করবে, তো আমি যাব না। তো তখন আমি মানে চলে আসি, যেদিন হাসপাতালে ভর্তির ডেট, তার আগের দিন আমি আমার বাড়িতে চলে যাই। তো কাউকে কিছু না জানে আমি চলে যাই বাড়িতে। তো যাওয়ার পরে আব্বু জিগায় যে কেন আইসো। তো বললাম যে আব্বু দেখো, আমি আর এরকম পারবো না, অনেক কিছু হয়েছে, তুমি তো কিছু জানো না। এরকম ওর তো ডিভোর্স হয় নাই, কিছু হয় নাই। আর তাকে ডিভোর্সের কথা বললে বলতো যে কাগজে কলমে ডিভোর্স হয়েছে, আমি কেউ মন থেকে দিছি। তো এরকম কথাবার্তা বলতো। তো তখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরেই কিছুদিন থাকি। তো তখন মানে ও একটা উঠায় যে হ্যাঁ, আপনার মেয়ে গেছে, আপনার মেয়ে এরকম আমার কিছু জিনিসপত্র নিয়ে চলে গেছে। তো তখন আব্বু জিগায়, এটা আবার কোন ধরনের কথা, জিনিসপত্র নিয়ে চলে গেছে? তো বলতেছে হ্যাঁ, এরকম জিনিস নিয়ে গেছে, তো জিনিসগুলি পাঠাই দেন। তো বলতেছে না, আমার মেয়ে তো কিচ্ছু আনে নাই, আর তোমার সামনে দিয়ে আসছে, তোমার ভাইদের সামনে দিয়ে আসছে যে কি সকালে যাবে বিকেলে চলে আসবে, কিন্তু ও তো কিছু আনে না, খালি হাতে আইছে। তো বলতেছে যে না, আপনার মেয়ে নিয়ে গেছে। তো সেই কথা পরে পরে আব্বু বলে যে না, তুমি আমার মেয়ে কি দিছো আর কি আনবে, তোমার ঘরে যা আছে সবই তো আমার। তাহলে ও আনবে কি? তো যখন দেখলো যে না, আব্বুর সাথে পারলো না, তো তখন চুপ হয়ে গেছে একা একাই। তো তখন আব্বু আমাকে বুঝায় যে দেখো মা, খারাপ তো মানুষ হয়, তো দেখো যদি ভালো হয়। তো তখন আমি আব্বুরে বুঝাইলাম যে দেখো আব্বু, যে এই মানুষটার সামনে দিয়ে আমি আসলাম খালি হাতে, সে যখন আমাকে অলরেডি চোর বানায় দিল, যে এরকম জিনিসপত্র নিয়ে গেছে, তো সেখানে সংসার হয় না, আর আমি কি এটা সংসার করতেছি? এটা কোন সংসারের মধ্যে পড়ে? তো আমি আর যাব না। তোমরা যদি পারো আমার দায়িত্ব নিতে, তো নেও, নাহলে আমি নিজের দায়িত্ব নিজেই নিব। তো এটা বলার পরে আবু বলে যে, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। তো অনেকদিনই থাকি। তো এর মধ্যে আবার ওই আমার ওই নানাকে যায় ধরে যে এরকম ও চলে গেছে, ওকে এনে দেন। তো তখন তার যেহেতু আরেকটা অপারেশন, হয়তো পা একটা কেটে ফেলতে হবে, তো তখন ওই তার ওই বউকে ফোন দেয় আসার জন্য। তখন সে মানা করে যে না, আমি আর তোমার সাথে যাব না, কারণ এখন তুমি পঙ্গু হয়ে গেছো, তোমার একটা পা নাই, আমি আর যাব না। তো তখন আবার উনি আমার নানাকে যায় ধরে যে এরকম ও চলে গেছে, ওর আয়না দেন। তো তারা একটু রাগি করে, পরে আমাকে জিজ্ঞাসা কি করবা। তো বললাম যে না, ও শুধু আমার প্রয়োজনে ব্যবহার করবো, ওর প্রয়োজন শেষ ও আবার আগের মতো হয়ে যাবে, তো আমি আর যাব না।
আমি চলে আসছি, এই আশায় শেষ, আমি আর যাবো না ওই বাড়ি ফিরা। যদি যায় তো আমি মরার পর আমার লাশটা দিয়েছেন, কিন্তু আমি যাবো না। তো তখন ওরা কি করে যে না, এরকম একটা মেয়ে থাকতে পারে না, সারা জীবন একটা মেয়ে কষ্ট করতে পারে না। কিন্তু ও তো অনেক চেষ্টা করছে তোমার এখানে সংসার করার জন্য, কিন্তু তোমার দোষেই তো গেল। তো আমরা আর পারবো না ওকে আনতে, যা করা তোমারই করতে হবে। তো অনেক ফোন দেয়, অনেক হাতে পায়ে ধরে, কিন্তু ভাই আমি আর ওইখানে ফিরি না। তো আমার একই কথা ছিল যে আমি আর যাব না, এতে যা হয় আমি আর যাব না। তো কিছুদিন পরে পরে বলে যে ঠিক আছে, ও যেহেতু আসবে না, তাহলে আপনারা যাই হোক কিছু একটা ব্যবস্থা করেন, মানে এইভাবে আমার থাকা সম্ভব না। তো তারা তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো দুইজনে, কি করবা তোমরা দুইজনে ভাবো। তো বলতেছে যে ঠিক আছে, আপনি ওরে জিজ্ঞান ও কি করবে। তো আমার জিজ্ঞালো, তো আমি বললাম যে না, আমি আর যাবো না যেহেতু, তাহলে এটা এমনি থাকা সম্ভব না। তো ও আমার ডিভোর্স দিয়ে দিই। তো তখন ওই নানার বাড়িতেই কয়েকদিন পরেই, তো কয়েকদিন পরে আমাকে ফোন দেয় যে এরকম ওই দিনে তোমরা আসবা, কাজ আছে। তো আমি জিজ্ঞালাম যে কি কাজ। তো বলতেছে হ্যাঁ, তোমরা যেহেতু সংসার আর করবা না, তো তোমাদের একটা ডিভোর্স হয়ে যাক। তো তুমি দিবা বা ও দিবে না, বা ও দিবে তুমি দিবা না, এরকম ভাবলে, এরকম ভাবে থাকলে একটা ঝামেলা হবে পরে। তাহলে তুমিও আসো, আমি ওরও ফোন দিয়েছি আসার জন্য, ওই আসতেছে, তাহলে দুইজনে আসা ডিভোর্সটা দিয়ে দেও। তো তখন আমি যাই, আমার একটা বোনের হাজবেন্ডের সাথে যাই। তো আব্বু বলতেছে যে ও একা একা যাবে, তাহলে তুমি ওর সাথে যাও। তো গেলাম সেখানে সারাদিন থাকার পরে, তো বিকেল টাইমে ওরা আসে, আরো কয়েকটা লোক আসে, ওর ভাই আসে, আর আমার থেকে হচ্ছে নানা মামারা থাকে। তো তখন ডিভোর্সটা হয়ে যায়। তো ডিভোর্স হওয়ার পরে আমি ওখান থেকে পরে ওই দিনই চলে আসি। আসার পরে কিছুদিন পর ওইখানে আমার একটা খালা থাকে। তো পরে সে বলতেছে যে তুই আমার সাথে চল, ঢাকায় চল, তো এখানে থাকতে হবে না। গ্রামে থাকলে পরে গ্রামের মানুষজন আবার একই ঘটনা ঘটবে তোর সাথে, তুই ঢাকা চল আমার সাথে। তো আমি বললাম যে দেখেন আন্টি, তো তাহলে আপনি আব্বুর সাথে কথা বলেন। তো পরে সে কথা বলে আব্বুর সাথে, কথা বলার পরে তো আব্বু তখন আসতে দিতে চায় না, মানা করে যে না, ও ঢাকা যাওয়া লাগবে না। তো তখন ভাইয়া বাড়িতে যাওয়ার পরে আমি মানে অন্যরকম একটা মানুষ হয়ে যাই, যে কারোর সাথে কথা বলি না, কারোর সাথে মিশি না, হাসি না, ঠিক মতো খাওয়া দাওয়া করি না। মানে আমার লোকজন ভালো লাগতো না, একা একা থাকতে ভালো লাগতো। সবসময় একটা ঘর বন্ধ করে একা একা থাকতাম। তো এই ব্যাপারে আব্বু কিছু বলতো না, আম্মু কিছু বলতো না, বলতে ঠিক আছে। যদি একটু কথা বলতে যাইতো, তো আমি রাগে যেতাম, যে বলতাম যে এখান থেকে যাও, আমার একা একা থাকতে ভালো লাগতেছে, যখন আমার ভালো লাগবে তখন আমি বাইরে যাব। তো তখন ওরা আমার মতো ছেড়ে দেয় যে ঠিক আছে, ও যেহেতু এমনি থাকতে চায় তো থাক, এমনি থাকলে ভালো থাকবে, তাহলে থাক, একাই থাক। কিন্তু তারা কখনো আমার মেন্টাল সাপোর্ট করে নাই। তো এরকম ভাবে কিছুদিন থাকতে থাকতে পরে এক পর্যায়ে দেখলাম একটু মানে ওই আন্টি জোর করে আমার নিয়ে আসে আব্বুর থেকে। পরে বলে যে আমি ওকে নিয়ে যাই দুলা ভাই, ও সমস্ত দায়িত্ব আমার, আপনাদের দেখতে হবে না। তো এরকম ভাবে থাকতে থাকতে পরে আম্মু দেখলো যে হ্যাঁ, ও এরকম থাকতেছে, তো এরকম থাকলে তো অসুস্থ হয়ে পড়বে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে। তো তাহলে যাক, কিছুদিন বেড়ায় আসুক বাড়ি থেকে, ভালো তো লাগবে। আপনার জীবনে যে এত কিছু ঘটতেছে, আপনার যে প্রথম পরিবারের আপনার একটা সন্তান আছে, তার সাথে কি আপনি যোগাযোগ করছেন বা করার চেষ্টা করছেন বা কথা বলেছেন এর মধ্যে? না ভাইয়া, ওর সাথে আমার কখনো দেখা হয় নাই, কথা হয়নি। চলে আসি, তারপরে কি হলো আপনার জীবনে, ঝটপট বলে ফেলুন। জি।
তো তারপর ডিভোর্স হয়ে যায় অলরেডি। তো আমি এরপরে আমার এই আন্টির মাধ্যমে আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পরে ওনার একটা বুটিক আছে, শোরুম। তো কিছুদিন তারা আমি বাসায় থাকি। তো বাসায় থাকার পরে তো আমাকে সে বলে যে না, তোমাকে ঘরের মধ্যে থাকলে হবে না, বাইরে যেতে হবে। তো বাইরে যাও, লোকজনের সাথে মিশো, কথা বলো। তো তখন আস্তে আস্তে একটু মানে তার ওই বুটিক্সে যাই, শোরুমে। তো সেখানে যাওয়া আসা বসা, ওইখানে একটু ওদের সাথে কথাবার্তা বলে মানে একটু ফ্রি হই। তো এরপরে কিছুদিন পরে এভাবে যাওয়ার ভালোই কিছুদিন পরে 2019-এ আগস্টে তো আমি এখানে কুরবানিটা ঢাকা করি তখন ওই বছরে। তো ঢাকায় করার ফলে আমি আর বাড়িতে যেতে পারি না। তো ঈদের পর আমি বাড়িতে যাই। যাওয়ার পরে তখন যেহেতু আমি স্মার্টফোন ইউজ করতাম, তো তখন ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। তো তখন তার সাথে মানে আমি নর্মালি কারোর সাথে কথা বলতাম না, কিন্তু তার সাথে কেন জানি না ভালো একটু কথাবার্তা হলো। তো একটু ভালো ফ্রেন্ডশিপ হলো। তো তখন আমাকে বলে যে দেখো, তুমি এইভাবে হাসাহাসি করো কিন্তু এটা তোমার হাসি না, কোথাও একটা তোমার কষ্ট আছে। তো যাই হোক, কিছুদিন যাওয়ার পরে ওর সাথে কথাবার্তা বলতে বলতে একটু যখন ফ্রি হই, তো ও একদিন বলে ওর ভালো লাগার কথাটা বলে। তো আমি বললাম যে দেখো, এরকম হবে না। তো জিগায় যে কেন হবে না। তো বললাম যে তোমার মতো নর্মাল লাইফ আমার না, আমার লাইফে অনেক ঘটনা আছে। তো সেগুলি তুমি জানো না, জানলে হয়তো তুমি নিজে থেকে সরে যাবা। তো তখন সে জোর করে যে কি ঘটনা বলো। তো আমি মানে বলতে চাই না। তো তখন তার জোরে করতে করতে তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। তো আমার এরকম বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে। তো সমস্ত ঘটনা ওকে বলি। তো বলার পরে সে বলে যে একটা মানুষ কি করে এত কষ্ট সহ্য করতে পারে। তো অনেক কথাই হয় ওর সাথে। তো ওই সময় সাপোর্টটা ও আমাকে দেয়, ফুল সাপোর্টটা, যেটা আমি আমার ফ্যামিলি থেকে পাইনি। তো তখন ও আমাকে শিখায় যে না, এটা তোমার লাইফ না, তোমাকে মানুষের সাথে মিশতে হবে, নাহলে তুমি মানুষ চিনবা কিভাবে। মানুষের সাথে মানে কথাগুলি শেয়ার করো, বা তুমি একটু কথা বলো, মানুষের সাথে মেশো। দেখো, মানুষের সাথে কথা না বললে ভালো মানুষ মন্দ মানুষ বা ভালো কথা মন্দ কথা এগুলি তুমি শুনতে পারবা না, বুঝতে পারবা না। তো যাই হোক, ও ফুল সাপোর্ট দেয়। তো বলে যে এটা তোমার লাইফ না, লাইফে নিজের মতো করে বাঁচো, মনের জন্য কেন বাঁচবা, তুমি তোমার নিজের জন্য বাঁচো। তো তখন ওর ওই কথাগুলো আমার মাথার মধ্যে শুধু ঘোরে যে হ্যাঁ, ঠিকই বলছে। তো বলতেছে তুমি অন্যের জন্য কেন চোখের পানি ফেলাবা, যারা তোমার কষ্ট দিছে তুমি তাদের দেখায় দাও হ্যাঁ, তুমি একাই বাঁচতে পারো। তো তখন এরকম আবার ঢাকায় আসি, ওর কথা মতো আবার ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আমি সেই শোরুমে যাওয়া আসা আবার নর্মাল ভাবেই। তো তখন একটু কম কথা বলতাম আমি। তো আস্তে আস্তে ওর সাথে কথা বলতে 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 তো আমি একটু একদম পুরো নর্মাল লাইফে আসি। তো আসার পরে পরে বলে যে ঠিক আছে, আমি যদি তোমার এই সমস্ত ঘটনা শোনার পর আমি যদি তোমাকে মানি, তুমি কি রাজি আছো? তো বললাম যে না, আমি এরকম মার ভুল করব না। তো তোমার যদি কিছু বলা থাকে তুমি তোমার ফ্যামিলিকে বলো, আমার ফ্যামিলির সাথে কথা বলো। তো সে এক পর্যায়ে মানে একটুই করে যে দেখো, আমি তোমার এখনই বিয়ে করতে পারবো না, বা আমার একটু সময় লাগবে। তো ততদিনে তুমি আমার সাথে কথা বলো, আমার চেনো, বা আমি তোমাকে চিনি, জানি। তো বললাম যে ঠিক আছে। তো আমরা এর মধ্যে একদিন দেখা করি। তো দেখা করার পরে যাই হোক, ওর সাথে কথা বলতে হতে তো দেখলাম যে না, ছেলেটা ভালো আছে, ফ্যামিলি ভালো। তো এর মধ্যে কিছুদিন যাওয়ার পরে আমার বাড়ি থেকে ফোন আসে, আব্বু বলে যে তুমি একটু বাড়িতে আসো। তো আমি জিগাই যে কেন বাড়িতে যাবো, কিসের জন্য? তো বলে যে একটু দরকার আছে, আসো। তো আমি জানি না যে সেই ক্ষেত্রে মানে একটা ছেলে পক্ষ আমাকে দেখতে আসবে। তো বাড়িতে যাই, যাওয়ার পরে শুনি যে এরকম আমাকে একটা ছেলে দেখতে আসবে। তো শোনার পরে আমি আবার ওকে ফোন দেই যে দেখো এরকম, তো তুমি তো সবই জানো, তো এরকম আমাকে একটা ছেলে দেখতে আসবে। তো জিগায় কবে? তো বললাম যে এমন, তো সেটা ছিল শুক্রবারের দিন। তো ওকে আমি বলি যে এরকম ওই দিন দেখতে আসবে।
তো বলে যে ঠিক আছে, টেনশন করো না। তো এটা বলার পরে ও আমাদের বাড়িতে যায়। পরে আব্বুকে বললাম যে এরকম একটা ছেলে আসতেছে। তো যাওয়ার পরে আব্বু পরে ওইটাকে মানা করে দিয়েছে, না আপনার আজকে আসেন না, আমাদের একটু বাড়িতে ঝামেলা হয়েছে। তো এ যাওয়ার পরে আব্বুর সাথে কথা বলে যে দেখেন আঙ্কেল, অনেক ভুল করছেন লাইফে, তো আর ভুল করেন না। আপনি কি চান না যে আপনার মেয়ে আবার সেম কষ্ট হোক? ওই কষ্টটা পাক। ওই একটা সমস্যা কাটা উঠতে না উঠতে আপনি আরেকটা ওর ঘাড়ে চাপাই দেন, এটা তো ঠিক না। আপনি ওটা একটু টাইম দেন। তো ওর সাথে আব্বুর সাথে ভালো একটু কথা হয়, কথা হওয়ার পরে পরে আব্বু বলে যে ঠিক আছে, তো তুমি কি বলো? তো বলে যে দেখেন, ও যেহেতু এতটা চাপের মধ্যে আছে, তো আমি এখন কিছুই বলবো না। 2 বছর সময় দেন, ওকেও 2 বছর সময় দেন, আমাকেও 2 বছর সময় দেন। তো এর মধ্যে আমি আমার ফ্যামিলিতে বলি, আমি আমার নিজের মতো করে একটু গোছাই, বা ও একটু স্বাভাবিক হোক তারপরে। তো তখন আব্বু একটু মানে রাজি হয় না। তো বলে যে ঠিক আছে, তুমি যদি তোমার ফ্যামিলিকে বলো তাহলে আমি মেয়ে আজকে দিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু তোমার ফ্যামিলি আসতে হবে, তোমার বাবা মা। আমি তোমার কথায় ওকে দিব না। তো বলে যে ঠিক আছে, তো আপনি ওকে কোনো কোথাও বিয়ে শাদী দিয়েন না, 2 বছর টাইম দেন। তো এটা বলার পরে পরে আব্বু ও চলে আসে, আসার সময় বলে যে তাহলে ও কি ঢাকা যাবে না? পরে আব্বু বলে যে না, ও আর ঢাকা যাবে না, আর ঢাকা যদি যায় আমাদের সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না। তো এটা বলার পরে ও এখান থেকে চলে আসে, বাড়ি থেকে ঢাকায় আসে। তো আসার কিছুদিন পরে আমি, আমার চাচাতো বোন থাকে ঢাকায়, তো ওনাকে ফোন দিয়ে যে আপা এরকম আমি ঢাকায় আসবো। তো আপা যেহেতু এই ছেলেটার ব্যাপারে জানতো, তো বললো যে ঠিক আছে তুই আয় আমার এখানে আয়। তো বললাম যে এরকম আব্বু তো যাইতে দিবে না, তো আপনি কথা বলেন। তো আপা ফোন দিল, আব্বুর সাথে কথা বলে যে কাকা, তো আসুক আমার এখানে কিছুদিন থাকুক, পরে আমি যাই দিয়ে আসবো। তো বলে যে ঠিক আছে তাইলে যাক। পরে আমি আসি, ঢাকায় আসার পর আমি আর বাড়িতে যাই না। তো এরকম ভাবে কিছুদিন থাকার পরে বাড়ি থেকে একদম বেশি প্রেশার আসে যে বাড়িতে যাও, বাড়িতে যাও। তো তখন চিন্তা করলাম যে না, আমি বাড়িতে আর যাবো না, কারণ বাড়িতে গেলে আমি আবার একই ঘটনা হবে আমার। তো বাড়িতে আমি আর যাবো না, আমি ঢাকায় থাকবো। তো আব্বুকে তখন বললাম, আগে যেহেতু আব্বুর মুখের উপর কোনো কথা বলতাম না, তো তখন আমি বললাম যে না দেখো আব্বু, আমি আর পারবো না, তোমাদের কোনো ডিসিশন আমার উপর দিও না। তো আমি আমার মতো থাকবো এখন, আমি আর এখন বিয়ে শাদী করবো না। আর যদি লাইফে কখনো বিয়ে করি, আমি আমার মতো করব, এরকম হুটহাট করে আমি আর বিয়ে করব না। তো সেটা বলার পরে আব্বুর সাথে, আব্বু একটু রাগই করে। তো রাগ করার পরে আব্বুর সাথে আমার সাথে কোনো কন্টাক্ট হয় না আর। তো না হওয়াতে তো এর মধ্যে আবার একটু বেশি প্রেসার দেয় বাড়ি থেকে। তো ওকে বললাম, তো বলতেছে যে তাহলে কি করব? তো বললাম যে কি করবো জানি না, কিন্তু আমি বাড়িতে গেলে আর তোমার সাথে আমার কথা হবে না কখনো। তো কিছুদিন যাওয়ার পরে তো বলে যে তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। তো বললাম যে না, এভাবে সম্ভব না। তো বলতে চলো আমার বাড়িতে যাই। তো একদিন এমনি এরকম যাব না, বা ও আমার ফ্যামিলির মতে বিয়ে করবে না, মানে দুজনে কেউই রাজি ছিলাম না। তো তারপরে একদিন বলতেছে যে তাহলে চলো আমরা একদিন ঘুরে আসি। তেমনি ঘুরতে বেরোই। তো এখানে যাওয়ার পরে আমার বাড়ি থেকে একটা ফোন আসে। তো তখনই ও সিদ্ধান্ত নেয় যে না, তোমাকে আমি আর ছাড়বো না, আর তুমি যদি এখান থেকে চলে যাও তোমার আর আমি পাবো না। তো তখন একটু কান্নাকাটি করলাম যে এরকম আমার সাথে কেন হয়। তো তখন অনেক বুঝাইলো, আমারে বুঝাইয়া পরে ওর সাথে নিয়ে গেল ওর বাড়িতে। তো বাড়িতে ফোন দিয়ে বললো যে এরকম আমি ওকে নিয়ে আসতেছি। তো ওর ফ্যামিলি থেকে একটু রাজি থাকে না প্রথমে। তো ওর মা রাজি থাকে। তো ওর মা বলে যে ঠিক আছে, তুই যখন আনবি তাহলে ওকে নিয়ে আয়। কারণ আনার আগে সবাই মানা করবে, কিন্তু নিয়ে আসলে তখন আর কেউ মানা করতে পারবে না। তো ঠিক আছে তুই নিয়ে আয়, আর এদিকে যা হয় আমি দেখবো। তো এটা বলার পরে পরে আমরা যাই। ওখানে যাওয়ার সময় ওই গাড়িতে একটা ছিনতাই হয়। তো তখন আমার, ওর হাতে যা টাকা পয়সা থাকে, ফোন টোন সহ সব ছিনতাই হয়ে যায়।
তো ওই রাত্রেবেলা সেদিন, হ্যাঁ রাত্রেবেলা আমরা ওর বাড়িতে যাই। তো তখন কোনো হাতে টাকা পয়সা নেই। পরে মধ্য রাস্তায় আমরা নামি। ওখানে নামার পরে ওর একটা চাচাতো ভাই আছে এখানে গাজীপুরে। তো তার বাসায় যাই। ওখানে যে ও যেহেতু বাসাটা চিনতো, ওইখানে যাই। যাওয়ার পরে ওইখানে রাত থাকার পরে পরের দিন উনি সকালে যে গাড়িতে উঠায় দেয়, কিছু টাকা পয়সা দিয়ে দেয় যে ঠিক আছে বাড়িতে যা। তো বাড়িতে যাই, ওদের এখানে যাওয়ার পরে বিয়ে হয়। তো এর মধ্যে আমার খবর আসে যে আমার আব্বু আবার স্ট্রোক করছে। তো তখন এমনই একটা অবস্থা যে আমি বাড়িতেও যাইতে পারবো না, মানে কেমন একটা অবস্থার মধ্যে পড়ছি যে আমি আর এদিকও নাই ওইদিকও নাই। তো তখন আমি চিন্তা করি যে আমি কি করলাম, আমি কি আবার ভুল করলাম? তো এরকম তো ওদের বাড়ির লোকজন আমাকে বুঝাইলো যে দেখো, যা হওয়ার তো হয়ে গেছে, হয়তো তোমার ভাগ্যে এটা ছিল এই জন্য হয়েছে। তো এটা নিয়ে চিন্তা করো না, আমরা কথা বলবো তোমার ফ্যামিলিতে। তো বিয়ের 2-3 দিন পরে ওর বাড়ির সবাই আমার বাড়িতে কথা বলে, ফোন দেয়, কথা বলে। তো তখন জানতে পারি যে আব্বু একটু সুস্থ হয়েছে। পরে 4-5 দিন পরে আব্বুর সাথে আমি কথা বলি। তো তখনও ডাক্তার বলে যে এত ওষুধ খায় কিন্তু এর কোনো কাজ হচ্ছে না। তো তখন আমি আব্বুর সাথে একদিন কথা বলি। তো আমার ওই বলতেছে যে দেখো, তোমার আব্বু যত ওষুধ খাক কাজ হবে না, তুমি একটু কথা বলো, দেখো তুমি কথা বলে তোমার আব্বু সুস্থ হয়ে যাবে। তো আমি একটু রাগ করি যে না, আমি আর কথা বলবো না। কারণ তারা আমাকে কোনোদিন বুঝলো না, আমার মনটা বুঝলো না, আমি আর কথা বলবো না। তো আমাকে অনেক বোঝায় যে না রাগ করো না, হ্যাঁ, এই একটু কথা বলো, কথা বলে তোমার আব্বু সুস্থ হয়ে যাবে, সবই ঠিক হয়ে যাবে দেখো। তো বাড়িতে কথা বললাম, আব্বুর সাথে কথা বললাম। তো যেদিন আমি কথা বলি আব্বুর সাথে, পরের দিন আব্বু পুরো সুস্থ হয়ে গেছে। তো তারপরে ভাইয়া, মানে ওদের ফ্যামিলিতে একটু অনেক ঝামেলা হয়েছে। তো আমাদের যেহেতু ছিনতাইকারী ধরছে ওইখানে, তো এখানে অনেক টাকা পয়সা গেছে। তো এখন একটু অবস্থা খারাপ। তো যাই হোক, তারপরে এরকম ভাবে যায়। 2020-এ জানুয়ারি মাসে আমাদের বিয়ে হয়। হুম। তো জানুয়ারিতে বিয়ে হয়। তো এখন ওদের বাড়ি থেকে পরে, মানে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে লোকজন যায়, আমার ফ্যামিলির সবাই যায়। যায় ওদের সাথে কথাবার্তা বলে, পরে সবারই ভালো লাগে যে হ্যাঁ এখন ঠিক আছে, সব নর্মালি আছে, তো ঠিক আছে। তো প্রথমে মানে নাই আমার ফ্যামিলি থেকে। তো পরে দেখলো যে না, ছেলে ভালো। তা আমরা যে ভুলটা করছি আমার মেয়ে সেই ভুলটা করে নাই। তো আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে, এখন নর্মালি আছে সব। ওকে। তো ওদের শ্বশুর বাড়ি থেকে লোকজন আমাদের বাড়িতে যায়, আমার বাড়ির লোকজন ওদের বাড়িতে যায়। তো সব মিটমাট হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো এরপরে আমি কিছুদিন গ্রামে ছিলাম ওর বাড়িতে। তো ও যেহেতু ঢাকায় থাকে, তো পরে বলে যে দেখো, তুমি গ্রামে থাকলে হবে না, তোমাকে ঢাকায় যাইতে হবে, মানুষের সাথে মিশতে হবে, আর তোমাকে নিজের পায়ে দাঁড়াইতে হবে। তো এটা বলার পরে পরে ওর মায়ের ফুল সাপোর্ট থাকে আমার উপরে। তো বলেছে হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, ঢাকায় যাও। হুম। তো রিসেন্টলি আমি কয়েক মাস হলো ঢাকায় আসছি। তো আসার পরে আমি আবার সেই শোরুমে আবার জয়েন করছি। আচ্ছা, তার মানে এখন আপনি আপনার বর্তমানে যিনি হাজবেন্ড জি, তার সাথে আপনি থাকেন। জি, ওর সাথেই থাকি আমি। আচ্ছা, কিন্তু আপনার যে প্রথম বাচ্চাটার কথা বললেন, জি। সেই বাচ্চাটার সাথে আপনার কোনো যোগাযোগ আর হয় না? না ভাইয়া, ওর সাথে আর কোনো যোগাযোগ হয় না আমার। আচ্ছা, সেই বাড়িতে কি উনি আবার বিয়ে করেছেন? সেটা ভাইয়া আমি জানি না। সেটাও আপনি জানেন না? না। এবং আপনি সেইখান থেকে চলে আসছেন 2016 সালে। জি। এই 4 বছরে আপনি কখনো যোগাযোগ করার আপনি চেষ্টা করেন না? আপনার বাচ্চাটাকে দেখার চেষ্টা হ্যাঁ করেন আমি না? চেষ্টা করছি ভাই, কিন্তু আমি পারিনি। কখনো ইচ্ছা করে দেখতে? হ্যাঁ সেটা তো করে। দিস ইজ দ্য রিয়েলিটি অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ রাজিয়া। সো আপনার কি মনে হয়, আপনি তো আমার সাথে প্রায় ঘন্টা দেড়েক গল্প করলেন, জি। আপনার এই যে লাইফের আজকের এই অবস্থায় আপনি জীবনের প্রায় 3টা মানুষের সাথে চললেন এবং সে সবশেষে এখন আপনি ভালো আছেন, আপনি আপনার জায়গা থেকে কেউ একজন আপনার পাশে দাঁড়িয়েছে, জি। এটি একটি বড় ব্যাপার। এবং সেই মানুষটাকে আমি পার্সোনালি ধন্যবাদ জানাই যে আসলে এরকম একটা জিনিস
বা এরকম একটা ডিসিশন তিনি নিয়েছেন যে আমি মানুষটার পাশে থাকবো। সো এটা একটা অত্যন্ত সাহসের ব্যাপার। এই সাহসটা হয়তো হয়তো সবাই দেখাবে না। সো সেই মানুষটা কে আমি ধন্যবাদ জানাতে চাই এই শো এর মাধ্যমে যে এরকম একটা মেয়ে যে এখন একের পর এক ভুলের ভিতর দিয়ে তার জীবনটা যাচ্ছিল, তার সময় আপনি এসে তার পাশে দাঁড়িয়েছেন। ধন্যবাদ আপনাকে। রাজিয়া, আপনি আমাকে বলেন যে আপনার জীবনে এত ঘটনা কেন ঘটলো? কি মনে হয় আপনার? আপনার কি সেটা মনে হয় যে এত এই যে ঘটনা এতগুলো ঘটনা মানে কেন ঘটলো? কি এটা কি শুধুই ভাগ্য? না ভাইয়া, এটাকে আমি শুধু ভাগ্যের দোষ দিই না, আচ্ছা। এটা আমাদেরও অনেক দোষ থাকে। হুম, হুম, হুম। প্রথমত হচ্ছে ফ্যামিলির কারণে। আচ্ছা, তো ফ্যামিলিতে মেয়েদের বোঝা মনে করে। আচ্ছা। এরা মনে করে যে, বিশেষ করে গ্রামের লোকজন হুম, মনে করে যে মেয়েদের বিয়ে দিয়ে দিলেই শেষ। শেষ। মানে দায়িত্ব শেষ হয়ে গেল না? হ্যাঁ, আচ্ছা। কিন্তু মেয়েটা যে কার সাথে যাচ্ছে, কোথায় দিব, অচেনা একটা পরিবেশ, হ্যাঁ, তো সেটা তারা বোঝে না। রাইট। সেখানে আমার মেয়ে ভালো থাকবে কিনা, মানাইতে পারবে কিনা, এটা তারা বোঝে না। হুম, 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 হুম। আর এই ক্ষেত্রে আমি আমাদের মতো মেয়েদেরও দোষ দিই, কারণ তারা হচ্ছে ফ্যামিলির মুখের দিকে তাকায় থাকে, নিজের ইচ্ছাটা বলতে পারে না, আচ্ছা। নিজের মনের কথাটা বলতে পারে না। তারা শুধু ফ্যামিলির জন্যই হুম, সারা জীবন মানে একের পর এক ত্যাগ করে যায়। ওকে।